প্রিয় শিক্ষার্থী, আজ আমরা গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি, যেটা বীজগণিত সহ গণিতের অন্যান্য বিভিন্ন শাখাতেও খুবই প্রয়োজন পড়ে। তা হলো সমীকরণ ও অভেদ। এই সমীকরণ এবং অভেদের মধ্যে আমাদের একটু গুলিয়ে যায়, অর্থাৎ সমীকরণগুলোকে কিছু কিছু সমীকরণকে আমরা অভেদ বলে থাকি, আসলে সেটা ঠিক না। তাই অভেদ এবং সমীকরণের মধ্যে পার্থক্য জানাটা খুবই দরকার। বিশেষ করে যারা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে যাও বীজগণিতিক ভগ্নাংশকে, সেখানে যে দেখছো আমাদের একটা কমন কথা লেখা লাগে, এটা একটি অভেদ, সুতরাং এটি চলকের যে কোনো মানের জন্য সত্য হবে। পরবর্তীতে যে আমরা যখন ক্যালকুলেশন করা শুরু করি তখন আর অভেদ চিহ্নটা না দিয়ে সমান চিহ্ন দিয়ে মান বের করার চেষ্টা করি। তা চলো আজকে আমরা সেই অভেদ এবং সমীকরণের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যগুলো একটু জেনে নিই। দেখো, আমাদের এখানে আমি কতগুলো সমীকরণ বা অভেদ যাই বলো লিখে রাখছি, যেখানে সমান চিহ্ন আছে। সমান চিহ্ন আছে, আচ্ছা, সমান চিহ্ন থাকলে এর দুইটা পক্ষ আছে। দেখো, সমান চিহ্নের দুই পাশে দুইটা পক্ষ আছে, আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বলে থাকি। এই দুইটা পক্ষের মধ্যে একটু লক্ষ্য করে দেখো, আমাদের এই সমীকরণটাতে দেখো সমান চিহ্নের দুই পাশে দুইটা বহুপদী আছে। বহুপদী মানে হচ্ছে, আমরা তো জানি এক পদ নিয়েও একটা রাশি হয়, আবার একের বেশি পদ নিয়েও কিন্তু একটা বীজগাণিতিক রাশি হয়। তা যদি একের বেশি পদ নিয়ে বীজগাণিতিক রাশি হয় তাকে আমরা বহুপদী বলে থাকি। তা এক পদেও হতে পারে বা বহুপদীও হতে পারে। সমান চিহ্নের এক পাশে একপদী বা বহুপদী, অন্য পাশে একপদী বা বহুপদী, যে কোনোটাই হতে পারে। তাই কমনলি আমরা সমান চিহ্নের দুই পাশে বহুপদী কথাটাই বলছি। তা এই বহুপদী সমান চিহ্নের দুই পাশে যে বহুপদী আছে, দেখো এই সমান চিহ্নের বাম পাশে যে পদটা আছে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে ওয়াই এর ঘাত হচ্ছে 2, তার মানে এখানে এক পদেরই একটি রাশি বাম পক্ষে, যার সর্বোচ্চ পাওয়ার আছে চলকের 2। সুতরাং এই রাশিটার মাত্রা হচ্ছে 2। আবার এই পাশে দেখো, এই সমান চিহ্নের ডান পাশে এখানে দুইটা পদ আছে, যেখানে চলকের এখানে পাওয়ার আছে 1 লেখা লাগে না, তার মানে এখানে সর্বোচ্চ পাওয়ার বা পুরো এই রাশিটার মাত্রা হচ্ছে 1। তার মানে সমান চিহ্নের দুই পাশে মাত্রা কিন্তু সমান না, এই পাশে মাত্রা 2 আর এই পাশে মাত্রা 1। আবার এই ক্ষেত্রেও একই কথা, দেখো এই পাশে দেখো সর্বোচ্চ মাত্রা হলো এখানে, মানে এই রাশিটার মাত্রা হলো 2, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার আছে চলকের এখানে 2। আর এই পাশে চলকও নাই, চলকের কোনো পাওয়ারও নাই। ওকে, তা এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এরকমও হতে পারে, ধরো আর এখানে দেখো আমি যদি এটাকে ভাঙলে পরে কিন্তু আমরা এক্স বা ওয়াই যে দুইটা চলক আছে এর মাত্রা কিন্তু 2 পাবো, তার বেশি পাবো না। তার মানে এই রাশিটার মাত্রা হলো 2। এই পাশেও দেখো সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে 2, সুতরাং এই পাশেও মাত্রা 2। তা এরকম তিনটা আমি বীজগাণিতিক বাক্য লিখছি, সে যে বাক্যের সমান চিহ্নের দুই পাশে, এখানে দুই পাশে মাত্রা সমান, আর এখানে কিন্তু সমান চিহ্নের দুই পাশে মাত্রা সমান নাই। এরকম যদি কোনো কিছু হয়, আমরা একবারেই এইগুলোকে সবাইকে আমরা বলতে পারবো সমীকরণ, সোজা কথা। অর্থাৎ সমীকরণের সমান চিহ্নের দুই পাশে একই মাত্রা থাকতে পারে অথবা ভিন্ন মাত্রাও থাকতে পারে। আর একটা বিষয় লক্ষণীয়, দেখো এখানে সমান চিহ্নের এক পাশে কিন্তু 0 বা 0 আছে এটাতে, আর এগুলোতে কিন্তু দুই পক্ষেই কিছু না কিছু পদ আছে। তা সেই হিসাবে আমরা সমীকরণের ক্ষেত্রে বলতে পারি যে সমীকরণের দুই পাশেই তোমার বীজগাণিতিক রাশি থাকতে পারে, আর আবার এক পাশে 0ও থাকতে পারে। তো এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, সমীকরণে একটা বিষয় একটু লক্ষ্য করে দেখবে যে সমীকরণ আমরা এই তিনটা যে বীজগাণিতিক বাক্য লিখছি, সেখানে আমি এক্স এবং ওয়াই এর মানগুলো একটু ধরে দেখি। দেখো আমি এখানে এক্স ওয়াই এর মান, এখানে চলক আছে ওয়াই এর মান যদি 1 ধরি, তাহলে 1 এর স্কয়ার করলে 1 হবে, আর এখানে 1 ধরলে পরে অর্থাৎ 1 ইকুয়াল টু আমরা পাবো -11। তার মানে এখানে ওয়াই এর মান নির্দিষ্ট একটি 1 সংখ্যার জন্য আমি কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারছি না, অর্থাৎ এই সমীকরণের দুই পক্ষে মানে সমান আমি করতে পারছি না। তার মানে এখানে চলকের যে কোনো মানের জন্য কিন্তু এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে না।
বা সত্য বলে বিবেচিত হচ্ছে না। এই বিষয়টি একটু লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমরা এই সমীকরণটার দিকে যাই, আমি আবারও বলতেছি এইগুলো সবই সমীকরণ, যেহেতু মাঝে সমান চিহ্ন আছে এরা সবই সমীকরণ, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা একটু পরে দেখতে পারবা। ধরো আমি এখানে যাই, এখানে একটু দেখাই। এখানে যদি এক্সের পরিবর্তে 1 বসাই, 1 স্কোয়ার করলে 1 মাইনাস 5 ইন্টু 1 5 মাইনাস 5 প্লাস 6, তার মানে এখানে ফলাফলটা পাচ্ছি 2। এই তিনটা যোগ বিয়োগ করলে আমি পাবো 2, আর এই পাশে কত আছে 0, তাহলে 2 সমান তো 0 হতে পারে না। তার মানে কিন্তু আমি এখানে এক্সের বা চলকের যে কোনো মান বসাইলেই কিন্তু আমি সমীকরণটাকে সিদ্ধ করতে পারছি না বা সত্য বলে বিবেচিত হচ্ছে না, বামপক্ষ ডানপক্ষ সমান হচ্ছে না। কিন্তু আমরা এই সমীকরণটার দিকে একটু যাই। এখানে এক্সের পরিবর্তে যদি আমি 1 বসাই, ওয়াইয়ের পরিবর্তে যদি আমি 1 বসাই, তাহলে এর ফলাফলটা দাঁড়াচ্ছে 2 এর স্কোয়ার করলে হবে 4। আর এর পাশে আমি 1 বসালে পরে 1 এর স্কোয়ার করলে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 মানে 2 প্লাস 1 এর স্কোয়ার করলে 1, তার মানে এই পাশে আমি করছি 4। এখানে তুমি এক্সের পরিবর্তে যে কোনো মান বসাই, ধরো এক্সের পরিবর্তে 2 বসাও, ওয়াইয়ের পরিবর্তে 1 বসাও, 4 প্লাস 4 প্লাস 1, এখানে পাচ্ছি 9। আর এই পাশে 3 স্কোয়ার করলে এখানে পাবো 9। তার মানে এখানে কিন্তু দুইটা পক্ষই সমান হয়ে যাচ্ছে। আমি এক্স এবং ওয়াই অর্থাৎ চলক যারা আছে তাদের যে কোনো মান বসাইলেই বাম পক্ষ ডান পক্ষ সমান পাবো। তুমি যে কোনো মান বসাও, যে কোনো বাস্তব মান বসাও এই সমীকরণটার ক্ষেত্রে, এই সমীকরণটার ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের যে কোনো মান বসাও, দেখবা দুইটা পক্ষ সর্বদাই সমান হতে থাকবে। তার মানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে চলকের যে কোনো মানের জন্য কোনো নির্দিষ্ট কোনো মান নেই, যে কোনো মানের জন্য এই সমীকরণটি সত্য হবে বা বামপক্ষ ডানপক্ষ সমান হবে। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু তা আমরা পাচ্ছি না। আমি চলকের যে কোনো মান বসাইলেই কিন্তু আমি এই সমীকরণগুলোতে আমি সিদ্ধ করতে পারছি না বা বামপক্ষ ডানপক্ষ সমান করতে পারছি না। জাস্ট এখানে আমাদের পার্থক্যটা একটু খুঁজে বের করতে হবে যে এখানে আমাদের এই তিনটাই সমীকরণ, যেহেতু মাঝের সমান চিহ্ন আছে, কিন্তু পার্থক্যটা হলো যে এখানে দুই পাশে যে চলকরা আছে তাদের পরিবর্তে যে কোনো মান বসালে এর বামপক্ষ ডানপক্ষ সমান হবে। কিন্তু এদের ক্ষেত্রে যে কোনো মান চলকের পরিবর্তে বসালে বামপক্ষ ডানপক্ষ সমান হবে না। একটা নির্দিষ্ট একটা মান আছে, সেই মানের পরিবর্তে সেই মানটা বসালে চলকের, তাহলে আমরা এই সমীকরণের বামপক্ষ ডানপক্ষ সমান করতে পারো। যেমন নির্দিষ্ট মানগুলো তুমি খুঁজেই বের করতে পারবা। আমরা যদি এটাকে উৎপাদক করি, ধরো ওয়াই স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসি ডান পক্ষ থেকে, মাইনাস ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0। আমি যদি এটার উৎপাদক করি তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পাবো, মাইনাস 4y প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখানে ওয়াই পাবো ওয়াই মাইনাস 4 প্লাস 3 কমন নিলে ওয়াই, এখানে প্লাস হবে, এখানে প্লাসটা দিলে এখানে মাইনাস আসবে। যাই হোক, এটা নিই। তাহলে এখানে নিলে পরে আমরা এখানে ফলাফলটা পাচ্ছি এই। তার মানে এখানে আমরা ওয়াই মাইনাস 4 ইন্টু ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে এখানে ওয়াই দুইটা মান পাওয়া যাচ্ছে, একটা 4 আর একটা আছে মাইনাস 3। তার মানে ওয়াইয়ের মাত্র দুইটা মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে। দেখো এই 4 আর মাইনাস 3 বসালে এই সমীকরণটা বামপক্ষ ডানপক্ষ সমান হবে। এটা প্রমাণ করে দেখি। এখানে আমি এই সমীকরণটিতে ওয়াইয়ের পরিবর্তে যদি আমি 4 বসাই, তাহলে 4 এর স্কোয়ার করি, এখানে কত পাবো 4 প্লাস 12। তাহলে 4 এর স্কোয়ার করলে কত হয় 16। এই পাশে দেখো 12 আর 4 যোগ করলে 16, তার দুইটা পক্ষ সমান পাওয়া যাচ্ছে। এরপরে দেখো আমি ওয়াইয়ের পরিবর্তে যদি মাইনাস 3 বসাই, মাইনাস 3 স্কোয়ার করো, মাইনাস 3 প্লাস 12, মাইনাস 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে প্লাস হবে, 3 স্কোয়ার করলে 9। এখানে দেখো 12 থেকে 3 বিয়োগ হলে 9ই থাকা। এছাড়া অর্থাৎ আমরা এখানে ওয়াইয়ের মান শুধুমাত্র 4 এবং মাইনাস 3 এই দুইটা মান ছাড়া অন্য কোনো মানের জন্য ওয়াইয়ের পরিবর্তে এই দুইটা মান না বসে অন্য কোনো মান বসালে আমি এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারবো না, অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ সমান হবে না। তুমি প্রমাণ করে দেখতে পারো। এখানে ওয়াইয়ের পরিবর্তে তুমি 1 বসাও, 1 বসাইলে পরে 1 ইকুয়াল 1, এখানে 1 প্লাস 12 1 ইকুয়াল টু 13, তা তো কখনো হতে পারে না, অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ সমান হবে না। অর্থাৎ যে কোনো মান বসাইলে এই সমীকরণগুলো
বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না, তাই তাই এদের মান নির্দিষ্ট। তার মানে একটা বিষয় নির্দিষ্ট যে এদের চলকের মান নির্দিষ্ট। ওকে, আর এখানে চলকের মান নির্দিষ্ট নয়। তাহলে সোজা কথা এটাই কিন্তু পার্থক্য, মূল পার্থক্য হচ্ছে সমীকরণ আর অভেদের মধ্যে এখানেই পার্থক্য। এখন আমরা বলতে পারি যে সমীকরণ কোনগুলো এবং অভেদ কোনগুলো। জাস্ট এখন একটু মনে রাখবা, যাদের যে সমীকরণগুলোর মান নির্দিষ্ট, এখানে দুইটা সমীকরণ লিখছি, এই দুইটা সমীকরণের চলকের মান হচ্ছে নির্দিষ্ট, কিন্তু দুইটা নির্দিষ্ট সংখ্যা পাইছিলাম এখানে, কিন্তু এই সমীকরণটির নির্দিষ্ট চলকের কোনো নির্দিষ্ট মান নাই, যে কোনো মান হতে পারে, তাই এই সমীকরণকে আমরা বলবো অভেদ। তার মানে একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারতেছি যে সকল সমীকরণই অভেদ না, কিন্তু সকল অভেদই সমীকরণ। কেন বলছি? কারণ যেহেতু আমি এই সমীকরণকে অভেদ বলছি, কেন? কারণ এই সমীকরণের চলকের যে কোনো মান বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, আর এই সমীকরণগুলোকে আমি অভেদ বলতে পারবো না, কারণ এই সমীকরণে চলকের মান নির্দিষ্ট। ঠিক আছে, অভেদ কথার অর্থই হচ্ছে একেবারে স্বতন্ত্র, সব কিছুই হতে পারে, সব কিছুই গ্রহণযোগ্য এখানে। তাহলে যেহেতু চলকের সব মানই গ্রহণযোগ্য যেখানে, সেই সমীকরণগুলোকে আমি অভেদ বলবো। তাহলে শুধুমাত্র এই সমীকরণটাকে অভেদ বলতে পারতেছি, কিন্তু এই দুইটা সমীকরণকে অভেদ বলতে পারতেছি না, অথচ এই তিনজনই কিন্তু সমীকরণ। তাহলে এখানে তিনটাই সমীকরণ, কিন্তু এই দুটো সমীকরণ অভেদ না, এই সমীকরণটা অভেদ। তাই বলতে পারি যে সকল অভেদই সমীকরণ হতে পারে, কিন্তু সকল সমীকরণ অভেদ হতে পারে না। ওকে, তাই যেহেতু একে দুইজনের হিসাব নিকাশ, অর্থাৎ আমাদের যে ক্যালকুলেশন এখানে করতে হবে চলকের মান বের করার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে আমাদের হিসাব নিকাশ একই হবে, কিন্তু যেহেতু দুইটার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, যেহেতু সকল সমীকরণকে আমরা অভেদ বলতে পারছি না, সেহেতু অভেদটাকে একটু আলাদাভাবে চেনানোর জন্য আমরা যে কাজটা করে থাকি তা হলো সমীকরণের জন্য শুধুই সমান চিহ্ন লিখি, আর অভেদের জন্য আমরা এরকম ট্রিপল বার, মানে 3টা বার চিহ্ন দিতে পারি, একটু আলাদাভাবে অভেদকে চেনানোর জন্য, জাস্ট এইটুকুই। তাছাড়া এদের ক্যালকুলেশন কিন্তু একই হবে, এই সমীকরণের ক্যালকুলেশন যাও, অভেদের ক্যালকুলেশনও তাই। অভেদকে যখন আমরা ক্যালকুলেশন করতে যাব, তখন আমরা অভেদ চিহ্নটা না দিয়ে, অভেদের যখন ক্যালকুলেশন করতে যাব তখন আমি সেটাকে অভেদ চিহ্ন না দিয়ে সমীকরণের সমান চিহ্নটাও দিতে পারি, কারণ সকল অভেদই তো সমীকরণ, তাই না? তাই যখন আমরা অভেদের ক্যালকুলেশন করতে যাব তখন কিন্তু আমরা অভেদের পরিবর্তে সমান চিহ্ন দিয়েও ক্যালকুলেশনটা করতে পারবো। ওকে, সাধারণত অভেদ আর সমীকরণকে চেনার জন্য আমাদের একটু হিমশিম খেতে হয়। সোজা কথা মনে রাখবা যে অভেদকে সহজে চেনা যাবে তুমি যদি দেখো এইভাবে, যে একটা সমান চিহ্ন বা ট্রিপল বার চিহ্ন দেওয়া থাকলে তো ওটা নিশ্চিতভাবে বোঝা যাবে এটা অভেদ। আর সমীকরণ আকারে দেয়া আছে, এটাকে যদি আমার অভেদ রূপে চিনতে হয় তাহলে আমি দেখবো অভেদের অবশ্যই দুইটা সাইডে, অর্থাৎ বাম পক্ষে ডান পক্ষে সর্বোচ্চ মাত্রা, অর্থাৎ বীজগাণিতিক যে রাশিগুলো থাকবে তাদের মাত্রা সমান হবে। যেমন এই পাশে চলকের সর্বোচ্চ পাওয়ার 2 আছে, এই পাশেও চলকের সর্বোচ্চ পাওয়ার 2 আছে, দুই পাশে মাত্রা সমান। কিন্তু সমীকরণের ক্ষেত্রে কি হয়, এটাও তো একটা সমীকরণ, দুই পাশে মাত্রা সমান হতেও পারে আবার সমান নাও হতে পারে। যেমন এই দুইটা সমীকরণের ক্ষেত্রে দুই পাশে কিন্তু মাত্রা সমান নাই। সুতরাং এইভাবে আমরা সমীকরণকে চিনতে পারি এবং অভেদকেও আমরা এইভাবে চিনে নিতে পারি। একটা বিষয় একটু লক্ষ্য করে দেখো যে আমাদের যত বীজগাণিতিক সূত্র আছে, যেমন এটা a+b² সূত্র, কিন্তু যত আমাদের বীজগাণিতিক সূত্র আছে, যেমন x+y² সূত্র কত? x³ + 3x² y + 3xy² + y³। এটা একটা বীজগাণিতিক সূত্র। এরকম যত বীজগাণিতিক সূত্র আছে তারা প্রত্যেকে যেমন সমীকরণ আবার ঠিক তেমনি অভেদও। তাহলে সকল বীজগাণিতিক সূত্রকে আমরা সমীকরণ এবং অভেদ দুইটাই বলতে পারি। ঠিক আছে, একটা কথা মনে রাখতে হবে, যত অভেদ আছে তারা সবাই কিন্তু আবার সমীকরণ।
কিন্তু যত সমীকরণ আছে তারা সবাই অভেদ নয়। তাহলে আমাদের জাস্ট দুইটা কথা একটু মনে রাখতে হবে যে সমীকরণ শুধুই সমীকরণ যারা অভেদ না, শুধু সমীকরণই কিন্তু অভেদ না, তাদের সেখানে চলকের মান নির্দিষ্ট। আর যে সমীকরণগুলো অভেদ, তারা সমীকরণ আবার অভেদও, সেই সমীকরণগুলোতে চলকের নির্দিষ্ট কোনো মান নেই, অসংখ্য মান হতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের অভেদ এবং সমীকরণের মধ্যে মূল পার্থক্য। আমরা এই অভেদের যে ব্যাখ্যাটা সেটা আংশিক ভগ্নাংশ যখন করব, আংশিক ভগ্নাংশে যে তখন আবার একটু আলোচনা করে নেব কেন আমরা ওখানে অভেদকে সংজ্ঞায়িত করতে যাচ্ছি। আমরা এর পরবর্তী যে ক্লাসটা হবে সেখানে আমরা আংশিক ভগ্নাংশের মধ্যে অভেদের সংজ্ঞায়িত বিষয়টা একটু বুঝাই দেবো যে কেন আমরা ওখানে অভেদ লিখতে চাচ্ছি। তো ঠিক আছে, আশা করি এখন আমরা যদি যে কোনো সমীকরণ দিয়ে বলে যে এই সমীকরণটি অভেদ কিনা যাচাই করে দেখো, আমরা অবশ্যই বলতে পারবো এই সমীকরণটি অভেদ হওয়ার কি কি শর্ত এখানে আছে, কেন এটাকে অভেদ বলা হচ্ছে সেটার ব্যাখ্যা অবশ্যই দিতে পারবো। আশা করি এই ক্লাসটা যারা নতুন দেখছো অনেকটাই উপকার হবে। আর তাছাড়া বইয়ের মধ্যে আমাদের যথেষ্ট ইনফরমেশনই দেওয়া থাকে, সেইগুলো বই থেকে একটু ভালো করে বুঝে নিলে আশা করি অভেদ আর সমীকরণের মধ্যে কোনো আজ যে তোমাদের মধ্যে যে জটিলতাগুলো ছিল সেগুলো আর থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।